দূরপাল্লার বিভিন্ন রুটে মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া আদায়, বেশি নেয়ায় ক্ষুব্ধ যাত্রীরা, নজরদারির অভাব বলছে ক্যাব। রাজধানীতে বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে অভিযান, বেশি ভাড়া নেয়ায় গ্যাস চালিত কয়েকটি গাড়িকে জরিমানা। বগুড়ায় বকশিশ না পেয়ে অক্সিজেন বন্ধ করায় রোগী মৃত্যুর অভিযোগ, ঘটনা তদন্তে কমিটি করল হাসপাতাল কর্তৃপক্ষ। দ্বিতীয় ধাপে 835 ইউনিয়ন পরিষদে ভোট কাল, চলছে প্রস্তুতি। নির্বাচনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে জড়াচ্ছে কর্মী সমর্থকরা। Saudi Extreme. Enjoy smooth speed. সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ঢাকার সাথে দূরপাল্লার বিভিন্ন রুটের বাসে মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া। সরকার 27% ভাড়া বৃদ্ধি করলেও বিভিন্ন রুটে 50% পর্যন্ত বাড়িয়েছে বাস মালিকরা। এতে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। সরকারের মনিটরিংয়ের অভাবেই অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে বলছে ক্যাব। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব 120 কিলোমিটার। সরকার নির্ধারিত প্রতি কিলোমিটার 1 টাকা 80 পয়সায় ভাড়া দাঁড়ায় 216 টাকা, কিন্তু যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে 270 টাকা করে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। ভাড়া দিছে সেক্ষেত্রে 50, আগে 220 টাকা ভাড়া ছিল, এখন 270 টাকা হয়েছে। 50 টাকা যেমন আমাদের উপর একটু চাপ পড়ছে। যাইতে তো হবে, কিছু ভাড়া বেশি দেওয়া হলো তো যাইতে হবে, যেদিন আমি যাইতাছি। সিলেট থেকে ঢাকা 245 কিলোমিটার দূরত্বে সরকার নির্ধারিত ভাড়া 441 টাকা হলেও নন এসি বাসে আদায় হচ্ছে 550 টাকা, আর এসি বাসে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত আদায় করছে বাসগুলো। চট্টগ্রামে দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত 27% ভাড়া বৃদ্ধির বিপরীতে 50% পর্যন্ত বাড়িয়েছে বাস মালিকরা। ঢাকার সাথে 242 কিলোমিটারের নির্ধারিত ভাড়া 436 টাকা হলেও নন এসি বাসে আদায় হচ্ছে 600 টাকা। 700 থেকে 1500 টাকা পর্যন্ত যাত্রীদের খরচ করতে হচ্ছে এসি বাসে। এসি আপনার ছিল আগে 700 টাকা, এটা 850 টাকা হয়েছে, আর নন এসি ছিল 480 টাকা, 600 টাকা হয়েছে। সরকার এটা যদি মনিটরিং করে তাই এটা আপনার সরকারের দেখবে আর কি, আমরা তো চাইতে হবে। রাজশাহী ঢাকার দূরত্ব 247 কিলোমিটার। এ রুটে সরকার নির্ধারিত দরে 445 টাকা ভাড়া আদায়ের কথা থাকলেও এসি ও নন এসিতে নেওয়া হচ্ছে 600 থেকে 1200 টাকা পর্যন্ত। সরকারের কার্যকর মনিটরিং না থাকার সুযোগে বাস মালিকরা ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে মনে করছে ক্যাব। বেশি অতিরিক্ত বেশি নিচ্ছে, আমাদের স্টুডেন্টদের জন্য খুব কষ্ট করে ভাড়াটা। সরকারের সুনির্দিষ্ট মনিটরিংয়ের অভাবের কারণে এইভাবে তারা ভাড়া বৃদ্ধি করেছে, যা অনৈতিক। কাজে আমি ক্যাবের পক্ষ থেকে এই ভাড়া সঠিক ভাড়া নেওয়ার জন্য অনুরোধ করছি। খুলনা ঢাকা রুটে বাস মালিকরাও সরকার নির্ধারিত ভাড়ার সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই বাড়িয়েছে অতিরিক্ত ভাড়া। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে চট্টগ্রাম এবং বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, আমরা যেমনটি আজ সারাদিনে দেখেছি যে পরিবহন মালিকরা বাড়তি ভাড়া আদায় করছেন এবং সেটি সরকার নির্ধারিত ভাড়ার চাইতেও অনেক বেশি, এবং কোথাওই সরকার নির্ধারিত ভাড়ার যে চার্জ সেটি পাওয়া যায়নি। চট্টগ্রামের কি পরিস্থিতি দেখেছেন আপনি? সারা দেশের মতো চট্টগ্রামও বলা যায় একই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে চট্টগ্রাম থেকে ঢাকা রুটের কথা বলা হচ্ছিল, সেখানে আমরা দেখেছি 242 কিলোমিটার, যেটি হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের হিসাব মতে যে দূরত্ব। কিন্তু আমরা দেখেছি সেই ক্ষেত্রে 435 টাকা ভাড়া হওয়ার কথা থাকলেও সেখানে কিন্তু 600 টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ বাড়তি ভাড়া যেই 120 টাকা বাড়তি ভাড়া যোগ করার পরেও কিন্তু যোগ করার আগেও কিন্তু যে ভাড়াটি নেওয়া হতো সেটিও কিন্তু এর চেয়ে, অর্থাৎ ভাড়া বাড়ানোর আগে যেই ভাড়াটি, অর্থাৎ ভাড়া বাড়িয়ে যে ভাড়াটি নেওয়া হচ্ছে সেটির তুলনায় এর আগে যে ভাড়াটি ছিল সেটিও কিন্তু অনেক বেশি ছিল। তো একইভাবে আমরা চট্টগ্রাম কক্সবাজার রোডও কিন্তু একই ধরনের চিত্র দেখতে পেয়েছি। বিশেষ করে সেখানে দূরত্ব যদি বলি সেক্ষেত্রে 160 কিলোমিটার দূরত্ব,
সেখানে কিন্তু ভাড়া হওয়ার কথা ছিল 288 টাকা, কিন্তু আমরা দেখেছি বাড়তি ভাড়া নির্ধারণ করার পরে সেখানে প্রায় 350 টাকা নেওয়া হচ্ছে। তো প্রত্যেকটা রোডে যে এই চিত্র, সেটি নিয়ন্ত্রণ করার জন্য, মনিটরিংয়ের জন্য সরকারি যে প্রশাসনের বিভিন্ন যে কর্মকর্তাদের দায়িত্ব পালন করার কথা, তাদের কিন্তু সেই অর্থে কখনোই কোনো সময় দেখা যায়নি। এবং আমরা দেখেছি যে এই বাড়তি ভাড়া কার্যকর হওয়ার আগে থেকে যে দীর্ঘদিন ধরে যে এই বেশি পরিমাণে ভাড়া নেওয়া হচ্ছে, সেটি নিয়ে কিন্তু যে কোনো সময় কোনো ধরনের অভিযান পরিচালিত হয়তো আমরা তেমন একটা দেখা যায়নি। এখনও সেটি কিভাবে চলমান আছে সেটি নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন এখানে যারা ক্যাবের প্রতিনিধি রয়েছেন তারা। এবং একই সঙ্গে আমরা দেখেছি যে চট্টগ্রামের নগরীর বাইরে যে দূরপাল্লার যানবাহনগুলো চলে সেগুলো নয়, একই সঙ্গে চট্টগ্রাম নগরীর অভ্যন্তরে যেসব যানবাহন চলাচল করে সেগুলোর ক্ষেত্রে একই চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং ন্যূনতম ভাড়ার ক্ষেত্রে 8 টাকা এবং 10 টাকা নির্ধারণ করার যে বিষয়টি রয়েছে, সেখানেও আমরা দেখেছি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যা নিয়ে যাত্রীদের সঙ্গে বাদানুবাদ লেগেই আছে। আরেকটি বিষয় হলো চট্টগ্রাম যেই নগরীতে 2টি কাউন্টার সার্ভিস চলাচল করে, যেটি একটি হচ্ছে মেট্রো সার্ভিস এবং অন্যটি যে সোনার বাংলা। সেগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে একেবারে নিয়ম কোনো কিছুই মানা হচ্ছে না, কারণ সেগুলোর ক্ষেত্রে তদারকি থাকে খুবই কম। সেটি তারা তাদের ইচ্ছা মতো ভাড়া নির্ধারণ করে। যেখানে আমরা দেখেছি অন্য কাউন্টার সার্ভিসের বাইরে যেসব যানবাহনগুলো, সেগুলো যেই ভাড়া নির্ধারণ করে কাউন্টার সার্ভিসের যারা রয়েছেন তারা প্রায় দ্বিগুণ ভাড়া কিংবা এর চেয়েও বেশি নিত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি। তো এই বিষয়গুলো যাতে সুরাহার জন্য জেলা প্রশাসন, বিআরটি এর কর্মকর্তারা কাজ করেন, সেটি মূলত এখানকার যাত্রীরা প্রত্যাশা করেছেন। যদিও বাড়তি ভাড়ার বিষয়টি যে মনিটরিংয়ের জন্য গতকাল বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে বলে আমাদেরকে বিআরটি এর কর্মকর্তা যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। ইফতেখার, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে জানবো বরিশালের পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, সারা দেশেই তো গণপরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আপনি বরিশালে গণপরিবহনের কথা জানাবেন, সেই সাথে লঞ্চ ভাড়ার বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। গোনার সময় মনে হয় ওনাদের কারণ নেই। ওনারা একটা থোক বরাদ্দ দিয়ে দেন এবং ওনাদের থোক বরাদ্দের উপরেই চলে। আর সবচেয়ে বড় কথা হলো কত কিলোমিটারে কোন গাড়ি চলে এবং সেই অনুযায়ী ভাড়ার এত ধার বোধহয় ওনারা কেউ ধারেন না। গাড়ি একটু সুন্দর হলে ভাড়া এমনিই 50 টাকা বাড়িয়ে দেওয়া হয়। গাড়িতে যদি একটু চাকচিক্য চলে আসে ভাড়া এমনি 20 টাকা বেড়ে যায়। এই হচ্ছে বরিশালের প্রকৃত চিত্র। এখন যেটি হচ্ছে যে এই ভাড়া বৃদ্ধির পরপর যেটা হয়েছে সেটা হচ্ছে যে 70 টাকার ভাড়া বরিশালের সেই সীমান্ত সড়ক পথে সেই সীমান্ত বুকঘাটা যেতে 70 টাকা যাওয়া যেত, সেটি এখন 85 টাকায় যাওয়া হচ্ছে। আর ওই সিমিলারলি যেটা 55 টাকার ভাড়া ছিল 65 টাকা উঠে গেছে। অর্থাৎ যদি কোথাও দেখা আমরা বলি যে কিলোমিটারে তো মিলে না, তো আমরা এই ভাড়াতে 4 থেকে তখন একটা দোহাই দিয়ে দেওয়া হয় যে এই রুটে গেলে 2টি টোল গুনতে হয়, টোলের জন্য 4 টাকা বেশি দাঁড়াতে পারে। মুখস্থ কিছু যুক্তি সবার কাছেই আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লাহ বাস স্ট্যান্ডে। আপনি দেখুন একটু এখানকার চিত্র। অন্যান্য সময় কিন্তু এই সময় অনেক দূরপাল্লার অনেক গাড়ি ছাড়ার কথা ছিল। বা একটা বিষয় তো আমরা লক্ষ্য করছি যে ভাড়া যখন বেড়েছে, যেমন বাসে তেমনি লঞ্চেও যাত্রীর সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। এখন যেমন বাসে তেমনি লঞ্চেও যাত্রী কমতে শুরু করেছে। এখন আগে দেখলাম যে চার যাত্রী অথবা চলে যাওয়ার সাহসই বেড়ে গেছে। এখনো কিন্তু ওনারা ভাড়া বাড়িয়ে দেওয়ার সাথে সাথে ট্রাকের সাথে চুক্তিবদ্ধ হয়ে এবং ছোট ছোট গাড়িগুলো যেহেতু মহাসড়কে চলছে, এগুলো ভাগ হয়ে ওনারা কিন্তু এখন যেতে শুরু করছেন। আপনারা দেখছেন যে গাড়ি ছুটছে স্টেশন থেকে, এমনও আমি লোকাল গাড়ি দেখেছি একটু খালি ছুটছে, রাস্তায় ট্রাফিকটা দিয়ে চলবে। অর্থাৎ পাল্টা আক্রমণের একটা ব্যাপার হয়েছে। কিন্তু অন্যান্য গাড়িতে যেগুলো প্যাসেঞ্জার যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে গিয়ে তারা একটি কথাও বলেননি। একটি কথা মানে এই সম্পর্কে একেবারে প্রশ্ন করার সাথে সাথে একটা বিশিষ্ট ভাব প্রকাশ করেছেন। মূল কারণটি হচ্ছে আজ পর্যন্ত কোনোদিনও কোনোভাবেও এই যে বরিশালে ক্যাব বা বিআরটিএ বা প্রশাসন ভাড়া কেন্দ্রিক কোনো অভিযান, জোরালো অভিযান চলে না। ক্যামেরা ট্রায়াল হয়তো বা চলতে পারে। এখানে যে ভয়টুকু রয়ে যায় সেটুকু হলো যদি ধর্মঘট হয়ে যায়। আমরা ছোট্ট একটি অভিযান কিছুদিন আগে দেখেছিলাম যে অর্থাৎ
স্বাস্থ্যবিধি মেনে চালানো হচ্ছে কিনা। 1 ঘন্টার মধ্যে ধর্মঘট শুরু হয়ে গেল, পরে আবার নেগোসিয়েশনে। এই ধর্মঘটের ভয়ের কারণে বড় করে অভিযান অন্তত নতুল্লাবাদ, রিপাবলিক অর্থাৎ সারা দেশেই মোটামুটি একই পরিস্থিতি। মুরাদ আহমেদ এবং ইফতেখার ফয়সাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ। বিআরটিএর অভিযানে নামার পরও রাজধানীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়া বন্ধ হয়নি। যাত্রীদের অভিযোগ, সরকার 27% বর্ধিত ভাড়া নির্ধারণ করে দিলেও 1.5 থেকে 2 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রতিটি বাসে যাত্রীদের সাথে হট্টগোল লেগেই আছে। এই নৈরাজ্য বন্ধে রাজধানী জুড়ে 8টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। সরকার নতুন বাস ভাড়া নির্ধারণের পর 3 দিন পেরিয়ে গেলেও এখনো ভাড়ার তালিকা টানানো হয়নি অধিকাংশ বাসে। ফলে যাত্রীদের জিম্মি করে নেওয়া হচ্ছে বেশি ভাড়া। রাজধানীর প্রায় প্রতিটি বাসে এ নিয়ে বুধবার সকাল থেকে যাত্রীদের সাথে বাকবিতণ্ডা লেগেই আছে। 10 টাকা বাড়তি নিয়েছে, এই ধরনের 60 অনুযায়ী ভাড়া নিচ্ছে না। দেখলাম যে যখন পুলিশে মোবাইল কোড করলো তখন একটা 60 নিয়ে ওই জায়গায় চলে গেল, আর কোনো জায়গায় 60 নাই। যাত্রীরা বলছেন, কোথাও অভিযানের খবর পেয়ে মাঝে মধ্যে তালিকা বের করলেও যাত্রীদের তা দেখানো হচ্ছে না। তবে বাড়তি ভাড়ার অভিযোগ মানতে নারাজ চালক হেল্পাররা। 16 টাকা ও 30 টাকা নিচ্ছে। আমি চার্ট দেখতে চাইছি, আমাকে দেখায় নাই, যে এখন উনি এসে তখন দেখে। আপনারা তো এই একটা রুটে দেখতেছেন, প্রত্যেকটা রুটে এরকমই চলতেছে। ভাড়া আমাদের যা ভাড়া আমরা তো তা ভাড়াই নিচ্ছি। এদিকে ভাড়ার নৈরাজ্য বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে বিআরটিএর 8টি ভ্রাম্যমাণ আদালত। সিএনজি চালিত বাসে বাড়তি ভাড়া নেওয়া সহ বিভিন্ন অপরাধে করছে জরিমানা। আটক করা হচ্ছে বাস। বিআরটিএর পাশাপাশি কাজ করছে ডিএমপির 2টি ভ্রাম্যমাণ আদালতও। যেসব ভাড়া বাড়ানো হয়েছে, অতিরিক্ত যে ভাড়া, তার চেয়েও অতিরিক্ত কোনো ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে কিনা। আর এছাড়া গ্যাস চালিত যে বাসগুলো আছে তারা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা, এগুলো আমরা মনিটরিং করছি। এবং যে ভাড়ার তালিকা যেটা দেওয়া হয়েছে এটা টানানো হচ্ছে কিনা এই বিষয়ে হচ্ছে একটা মনিটরিং আমরা করছি। এটা সরকার 27% ভাড়া বাড়ালেও তার থেকে অনেক বেশি ভাড়া নেওয়ার প্রমাণ মিলেছে বিআরটিএর অভিযানে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বকশিসের টাকা কম পেয়ে অক্সিজেন বন্ধ করে দেয় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা অভিযোগ করেছেন এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যে হাসপাতালে মানুষ নিয়ে আসে কিসের জন্য, এই হাসপাতালে এমনি মানুষ মেরে ফেলে দেয়। মাত্র 50 টাকা বকশিশ কম পেয়ে অক্সিজেন খুলে নেয় প্রাণ হারিয়েছে ছেলে। এমন সত্যের মুখোমুখি হয়ে সন্তানের মরদেহের জন্য হাসপাতাল মর্গের সামনে অপেক্ষা করছিলেন বিশু কর্মকার। মঙ্গলবার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় গাইবান্ধা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 8ম শ্রেণীর শিক্ষার্থী বিকাশকে। সার্জারি বিভাগে অক্সিজেন মাস্ক লাগানোর বিনিময়ে 200 টাকা দাবি করে ওয়ার্ড বয় আসাদুজ্জামান ধলু। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অক্সিজেন বন্ধ করে দেয় সে। এরপর মারা যায় বিকাশ, অভিযোগ তার বাবার। এত জরুরি অক্সিজেন কেনা দেয়, আমি তো নিয়ে এসে দিলাম, কলম দিয়েছেন, আমার একটা উপকার হয়েছে। এই কথা 150 টাকা ওনার হাতত দিয়েছে, দেওয়ার পরই উনি অক্সিজেন খুঁজছে। কল অক্সিজেন এখান থেকে ব্যবস্থা করে আমরা না গান, আমি অক্সিজেন নিয়ে চলে গেলাম। কলম আপনাদের টেকা নিলেন, এই অক্সিজেন খোলার সাথে চল আমার নাই বা। মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা। টান দিছি দেখে তো মারা গেছে, তাহলে গরিবের চিকিৎসা কি হলো? 50 টাকার বেশি মূল্য হলো। এরা যে চক্রটা এখানে তৈরি করছে, একদিনের চক্র না, বিশাল দিনের। কঠিন একটা শাস্তি দরকার, জানি আর কারো সোলবুল যেন এরকম না হয়। অভিযুক্ত আসাদুজ্জামান ধলু হাসপাতালের নিয়মিত কর্মী নয় দাবি করে এর দায় নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা জানাজানির পর 4 সদস্যের তদন্ত কমিটি করে তারা। মাঝে মধ্যে আমরা কিছু দৈনিক মজুরি আমরা পরিচ্ছন্নতা কমিটির কাজে লাগে, সেরকম সে মাঝে মধ্যে কাজ করে। এইরকম একজন কর্মী যার নাম আসাদুজ্জামান ধলু, তার বিরুদ্ধে আসলে অভিযোগটা উঠেছে। তদন্ত আলোকে দোষী ব্যক্তির এগেইনস্টে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। মঙ্গলবার রোগীর মৃত্যুর পরপরই উত্তেজনা তৈরি হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ধলু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, এখন পর্যন্ত এই অভিযুক্ত ধলু যিনি, তাকে আটক করা হয়েছে কিনা? আর এর আগের খবরে আপনি আমাদের জানিয়েছিলেন যে তখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, এখন কি মামলা হয়েছে কিনা?
না, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এই মামলা হবে বগুড়া সদর থানায় এবং সে ধরনের সব প্রস্তুতি রেখেছে বগুড়া সদর থানা পুলিশ এবং তারা প্রাথমিকভাবে যেসব তথ্য এবং উপাত্ত দরকার সেগুলো সংগ্রহ করেছে এবং যে ধলু তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। তবে সদর থানার ওসি যিনি দায়িত্বে আছেন তিনি আমাকে বলেছেন যে তাকে আটক করার বা গ্রেপ্তার করার সব প্রস্তুতি তাদের আছে এবং সেটা চলছে। আর অন্যদিকে এই যে নিহত বিকাশ চন্দ্র তার মরদেহ ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর তাদের দরিদ্র পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারাই লাশটি মূলত তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করেছে। আমি এই বিষয়টি নিয়ে আরও কয়েকটি জায়গায় কথা বলে যেটুকু জেনেছি যে ইতিমধ্যেই তদন্ত কমিটির কর্মকর্তাদের হাতে তাদের চিঠি পৌঁছানোর জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামীকাল থেকেই হয়তো এই বিষয়ে তদন্ত কাজ শুরু করবেন 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। প্রাথমিকভাবে আমরা যেটুকু নিশ্চিত হয়েছি যে ধলু মূলত এই হাসপাতালে একটা অনিয়মিত কর্মী হিসেবে কাজ করতেন এবং মাস প্রতিদিন কাজের জন্য সে 200 টাকা করে পেত এবং সেই রকমই এক কর্মচারী হিসেবে গতকাল কাজ করার এক পর্যায়ে সে 200 টাকা বকশিশ দাবি করে বিকাশের বাবার কাছে, কিন্তু তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে 150 টাকা দেওয়ার পরে আর বাকি 50 টাকা দেওয়ার মতো তাদের সঙ্গতি ছিল না। এই অবস্থায় ধলুর বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে যে সে মাস্কটি খুলে নেয় অক্সিজেনের এবং তার কয়েক সেকেন্ডের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর থেকে তার সুনির্দিষ্ট একজন ব্যক্তির বিরুদ্ধে এরকম অভিযোগ করলো রোগীর স্বজনরা, তারপরে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ কেন কোনো ব্যবস্থা নেয়নি? আমি যতটুকু জেনেছি যে এই ঘটনাটি ঘটেছে বেশ রাত্রিতে, যে কারণে প্রধান কর্মকর্তাগুলো বিশেষ করে পরিচালক বা উপপরিচালক যারা ছিলেন তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। আর ধলু এই ঘটনার পরপরই সে যে পরিস্থিতির মুখোমুখি হয় সেটি থেকে সে বাঁচবার চেষ্টা করে এবং এক পর্যায়ে কর্তৃপক্ষ নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবেই তার সন্ধান করছে এবং বগুড়া সদর থানা পুলিশ যেটি জানিয়েছে যে আজকের মধ্যেই তারা তার অবস্থান জানতে পারবে এবং যে কোনো সময় সে আটক হতে পারে এমনই একটা ধারণা তারা আমাদেরকে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও হয়তো আগামীকালের মধ্যেই পুলিশের হাতে এসে যাবে এমন ধারণা আমাকে দিয়েছে। তবে পুলিশ কর্মকর্তারা বলেছেন যদি ধলুর বিরুদ্ধে তার পরিবার অর্থাৎ বিকাশের পরিবার কোনো মামলা না করে তাহলে তারা অপেক্ষা করবে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের, সেটিও যদি না হয় শেষ পর্যন্ত পুলিশই বাদী হয়ে এই ধলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দায়ের করবে। সহকর্মী হাসিবুর রহমান জানাচ্ছিলেন বগুড়া থেকে। আগামীকাল দ্বিতীয় ধাপে 838টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ধাপে ইভিএম ব্যবহার হবে 26টি ইউপিতে। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন 81 জন। এদিকে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বরিশালের 3 উপজেলার 12 ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 57 প্রার্থী, আর 5 ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 5 চেয়ারম্যান প্রার্থী। তবে সেখানে ভোট হবে সদস্য পদে। রংপুরের পীরগাছা ও পীরগঞ্জের 18টি ইউনিয়নে সব কেন্দ্রেই ভোট হবে ব্যালটে। তবে মুন্সিগঞ্জে একটি ইউনিয়নে ভোট নেওয়া হবে ইভিএমে আর 13টিতে হবে ব্যালট পেপারে। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রগুলোতে। ইতিমধ্যেই মালামাল বিতরণ করেছে। আমাদের ইলেকশন কমিশনের সব মিটিংয়ের সমন্বয়ে যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা দরকার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন ঘিরে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ হয় আগে থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য ছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকছে র্যাব। নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রত্যেকটা কার্যক্রমে আমরা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা কোনোভাবে যেন অবনতি না হয়, প্রত্যেকে যেন সমান সুযোগ পায়। এবারও সদস্য পদ ছাড়া চেয়ারম্যান পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে। এতে বিএনপি অংশ না নিলেও বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ। বেশিরভাগ ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতারা। এতে প্রায়ই মুখোমুখি অবস্থান নিয়ে সংঘাতে জড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা। ঘটছে হত্যার মতো ঘটনাও। পাবনার সুজানগরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত রোববার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তোয়েব আলী শেখের বাড়িতে
এভাবেই হামলা চালান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহিন চৌধুরীর সমর্থকরা। আহত হন 7 জন। মেহেরপুরে ইউপি নির্বাচন জমে উঠলেও 9টি ইউনিয়নের প্রতিটিতেই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। অভিযোগ রয়েছে প্রার্থীদের মধ্যে একে অন্যের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের। উনি প্রতিবারই আওয়ামী লীগের মনোনয়ন চান, যখন পান না তখন বিদ্রোহী নির্বাচন করেন। নৌকার প্রার্থী আছে, তারা কয়েকজন উচ্ছৃঙ্খলার চেষ্টা করছে এবং বাধাবিঘ্ন করার চেষ্টা করছে। নোয়াখালীর বেগমগঞ্জের 14টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। অস্ত্রসহ তারা এখানে মিছিল করে, আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও এখন পর্যন্ত তাদের ভূমিকা লক্ষণীয় নয়। সে সরকারি দলের সদস্য, সে সন্ত্রাস এবং ব্যালট পেপার চিহ্নিত নিয়ে করে সে চেয়ারম্যান নির্বাচিত হতে চায়। প্রার্থী সমর্থকদের মারমুখী আচরণের মাঝেও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশা নির্বাচন কমিশনের। আমাদেরকে আতঙ্ক করতেছে, আমরা বলতেছি সুস্থ ভোট হোক, রাস্তাঘাটে যেন কোনো সমস্যা না হয়। আচরণ বিধি নিয়ন্ত্রণের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আশা করছি আমরা বেগমগঞ্জবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব। প্রার্থিতা নিয়ে এরই মধ্যে মাগুরার জগদল ইউনিয়নের 4টি হত্যাকাণ্ড ঘটেছে। তবে আগামীতে যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত দাবি পুলিশের। লেভেল প্লেইং ফিল্ডের গ্রাউন্ডের জন্য আমরা কাজ করে যাচ্ছি, যেন সবাই যেন শান্তিপূর্ণভাবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন যেন হতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এছাড়া নওগাঁ, মাদারীপুর, বাগেরহাট, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর ও পিরোজপুরে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বিদ্রোহীদের মধ্যে রয়েছে চরম দ্বন্দ্ব। প্রায়ই ঘটছে হামলার ঘটনা। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এবারে টাঙ্গাইল ও নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, সেখানকার ভোটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে কিনা, আর যেহেতু আগামীকাল সকাল থেকেই ভোট, সেক্ষেত্রে কেন্দ্রগুলোতে ভোটের যেই সরঞ্জাম, নির্বাচনী সরঞ্জামগুলো এরই মধ্যে পৌঁছে গেছে কিনা? আগামীকালকে টাঙ্গাইলের 3টি উপজেলার 18টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এখন পর্যন্ত কিন্তু টাঙ্গাইলের নির্বাচন পরিস্থিতি বেশ স্বাভাবিক এবং শান্ত রয়েছে, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ছোটখাটো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় শ্রেণীর নাশকতা বা মারামারির কোনো সহিংসতার ঘটনা আমরা দেখিনি। আর কালকে যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা নির্বাচন কর্মকর্তা তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলা থেকে, অর্থাৎ যে 3টি উপজেলায় ভোট হচ্ছে সেই সব উপজেলা থেকে কিন্তু নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশদের তত্ত্বাবধানে কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ নির্বাচনী সরঞ্জামগুলো কিন্তু ভোট কেন্দ্রে চলে গেছে। এর বাইরে যেটা বিষয়, এই 3টি উপজেলায়, প্রতিটি উপজেলায় কিন্তু 3 প্লাটুন করে বিজিবি থাকবে, 17 জন করে আনসার সদস্য থাকবে এবং প্রত্যেকটি কেন্দ্রে 7 জন করে পুলিশ থাকবে এই নিরাপত্তার স্বার্থে। এর বাইরে 3 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 3 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোট 6 জন ম্যাজিস্ট্রেট কিন্তু এই এলাকাগুলোতে চষে বেড়াবে। অর্থাৎ জেলা নির্বাচন কর্মকর্তা যেটা বলছেন যে কোনো ভাবে হোক টাঙ্গাইলে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধপরিকর এবং এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যেসব পদক্ষেপ হাতে নেওয়ার কথা ছিল তার সবই প্রস্তুত সম্পন্ন করা হয়েছে এবং তারা যেটা বলছে যে আগামীকালকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জেলার 18টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মামুনুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একটু জানবো নোয়াখালীর পরিস্থিতি। সেখান থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর তো 14টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এক বা একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে আওয়ামী লীগের। সেক্ষেত্রে আসলে সেখানকার নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বা সেখানে কতটা চোখে পড়েছে আপনার? নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোট 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। এর মধ্যে 2টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে এবং বাকিগুলোতে আগের যে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। ভোটাধিকার প্রয়োগ করবে ভোটারগণ। তো এই নির্বাচনকে নিয়ে ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের মধ্যে নানা রকম শঙ্কা রয়েছে। বিশেষ করে কেন্দ্র দখলের শঙ্কা করছেন ভোটাররা এবং পরস্পর বিরোধী প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন এবং ভাড়াটে সন্ত্রাসী আনা হচ্ছে বলে তারা গত কয়েকদিন থেকে অভিযোগ তুলছেন। তবে এত শঙ্কা এবং প্রার্থীদের পরস্পর বিরোধী অভিযোগের মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনী সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছেন। তাদের বক্তব্য হচ্ছে যে কোনো মূল্যে বেগমগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে তারা
সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন এবং এই নির্বাচনকে মানুষ যেন উৎসব হিসেবে নেই, কোন রকম ভয়ভীতির ঊর্ধ্বে তুলে সেজন্য যা কিছু করা দরকার সবকিছু করা হবে বলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানিয়েছেন। একসাথে জেলা প্রশাসক খোরশেদ আলম খানও জানিয়েছেন। অর্থাৎ সমন্বিতভাবে তারা এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, যেন সারা বাংলাদেশে এই নির্বাচন একটি মডেল হতে পারে, সেজন্য তারা কাজ করছেন। ভেঙে বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ৭ প্লাটুন বিজিপি, ৭ প্লাটুন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ১,০০০-এর অধিক পুলিশ সদস্য এবং ২,৫০০-এর মতো আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ হচ্ছে আমার কাছে আগামীকালের ইউপি নির্বাচনের সার্বিক খবরাখবর জানছিলাম নোয়াখালী এবং টাঙ্গাইল থেকে। নেত্রকোনার লক্ষ্মীগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শফিকুল কাদের সুজার সমর্থকদের হামলায় ৮ কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার প্রার্থী আজহারুল হক তুহিন। এর মধ্যে বেলায়েত হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতরাত সোয়া ৯টার দিকে লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কিয়শ্রী মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন নৌকার প্রার্থী তুহিনের কর্মীরা। সে সময় স্বতন্ত্র প্রার্থী সুজার লোকজন তাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় ২ ভাই নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানকে প্রধান আসামি করে ৬৬ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন নিহতদের ভাই মোহাম্মদ বেল্টু। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়েছেন অনেকেই। সোমবার সকালে কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়া রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় টুটুলের সমর্থক ২ ভাই শাহাদুল ও জাহারুলকে কুপিয়ে হত্যা করে আতিয়ার ও তার সমর্থকরা। সাভারে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অনুসন্ধানী সাংবাদিকতার নামে জনপ্রতিনিধি সহ সম্ভাব্য প্রার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে। মিথ্যা তথ্য দিয়ে প্রকাশ করা হচ্ছে সংবাদ। কখনো কখনো সংবাদ প্রকাশের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। এ অবস্থায় বিব্রত প্রকৃত গণমাধ্যম কর্মীরাও। সাভারের ১ নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম সুরুজ গত কয়েকদিনে বেশ কিছু অনিবন্ধিত গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। ভুয়া সাংবাদিক তারা অনলাইনে পত্রিকা বিভিন্নভাবে আমার মান ক্ষুণ্ণ করার জন্য বা বিভিন্ন জাতীয় অনলাইনে আমার নাম বিচার করে। আমি ডাকাতি করাই, ডাকাত আমি নিজ হাতে ধরে দিয়েছি। অনেক আসলে থানা তারা জেলে আমি ধরে দিয়েছি। আবার তারা বলে আমি জমি দখল করি। তার মতো আরো অনেক জনপ্রতিনিধি একই অভিযোগ করেছেন। হয়রানির জন্য কখনো কখনো তাদের পরিবারের সদস্যদের নামেও ছড়ানো হচ্ছে মিথ্যা সংবাদ। হয়তো আমার ইমেজটা নষ্ট করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। আর বিশেষ করে মনে করেন যে কিছু সাংবাদিক আসে, একটা মোবাইল নিয়ে আসলে সাংবাদিক হরহামের সেই মিথ্যা তথ্য দিয়ে তারা সংবাদ পরিবেশন করে, যার কারণে আমরা কিন্তু অনেক জায়গায় বিব্রত বোধ করি। থানায় লিখিত অভিযোগ দিলে ভুক্তভোগীদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। যদি কেউ এই ধরনের মিথ্যা, ভ্রান্তিকর এবং গুজব বা অপপ্রচার এগুলি করেন, তাহলে আপনারা থানায় এসে অভিযোগ করলে আমরা বিষয়টি তদন্ত করে আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়ার আমাদের সুযোগ থাকবে। সাভারে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী একাধিক ব্যক্তি। তবে ধারাবাহিক নজরদারি না থাকায় থামছে না তাদের দৌরাত্ম্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়মনসিংহের রামপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সকালে ত্রিশাল বালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপুর গ্রামের অটোরিকশা চালক আব্দুস, বাউপুর গ্রামের মোহাম্মদ কলিমউদ্দিন, মিনা বেগম, সোহরাবউদ্দিন এবং সালাম নবী। ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন জানিয়েছেন, উপজেলা সদর থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহতদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়।
পরে সেখানে মারা যান আরও 3 জন। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতরাতে আব্দুল্লাহর ইজি বাইক ভাড়া নেয় অজ্ঞাত ব্যক্তিরা। এক পর্যায়ে তারা শেখহাটি খেজুর বাগান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে বাইকটি ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের 10 দিন পর এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। নাটোর সদর হাসপাতালের নিরাপত্তা কর্মী সুজন কুমার দাসের ওপর হামলার প্রতিবাদে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল 10টা থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। তবে এ সময় জরুরি বিভাগের সেবা কার্যক্রম চালু ছিল। বক্তারা বলেন, হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বিকালে হাসপাতালে দায়িত্বরত অবস্থায় কয়েকজন সন্ত্রাসী নিরাপত্তা কর্মী সুজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সে সময় সুজনের ডান পা জখম হয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনের অভিযানের পর বুধবার সকাল থেকে ধর্মঘট পালন করছে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। ফলে সীতাকুণ্ডের সব কারখানায় জাহাজ কাটিং, স্ক্র্যাপ সরবরাহ সহ সব ধরনের জাহাজ ভাঙা কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর থেকে রাত 8:30 পর্যন্ত 4টি কারখানায় অভিযান চালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনের 3টি দল। এ সময়ে আলাদা আলাদা জাহাজ ভাঙা কারখানার নথিপত্র ও কম্পিউটার জব্দ করে চট্টগ্রামের আগ্রাবাদের ভ্যাট কার্যালয়ে নিয়ে যায় কাস্টমসের দল। অভিযানের পর থেকেই কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। এতে কারখানাগুলোতে বেকার হয়ে পড়েছেন 20,000 শ্রমিক। বেসরকারি কন্টেইনার ডিপোর 5টি খাতে গড়ে 23% হারে সেবা মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। জ্বালানি তেলের দাম বাড়ায় খরচ সমন্বয় করতে মঙ্গলবার এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। সিদ্ধান্ত অনুযায়ী ডিপো ও বন্দরের মধ্যে কন্টেইনার পরিবহন, রপ্তানি পণ্য কন্টেইনারে বোঝাই, আমদানি পণ্য কন্টেইনার থেকে খালাস, কন্টেইনার ওঠানো, নামানো ও ওজন মাপার মাশুল বাড়ানো হয়েছে। এর মধ্যে 20 ফুট লম্বা কন্টেইনার পরিবহনের মাশুল 265 টাকা বাড়িয়ে এখন 1,415 টাকা নির্ধারণ করা হয়েছে। একই রকমের আমদানি কন্টেইনার থেকে পণ্য খালাসের মাশুল 7,930 থেকে বাড়িয়ে 9,754 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে একসময় খাদ্য ঘাটতি থাকলেও প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সকালে ভোলার লালমোহনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এমপি বলেন, করোনা মহামারী মোকাবেলা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। কৃষককে বাঁচাতে ভর্তুকি দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সার, বীজ ও কম্বাইন্ড হারভেস্টার সহ নানা আধুনিক যন্ত্র। কৃষকদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে খাদ্য উৎপাদনে বিশ্ব দরবারে বাংলাদেশ সুপরিচিত। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা এই মুহূর্তে সরাসরি কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা চলে যাচ্ছি তার বক্তব্যে। সেখানেও কিছুটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল, সেখানে তিনি যথাযথ পরামর্শ দিয়েছেন। আমাদের ব্রিগেড জেনারেল শাহাদত সাহেব তিনি টাঙ্গাইলে গিয়ে কয়েকদিন আগে মিটিং করেছেন এবং আমরা এখানে ব্যস্ত থাকি। যখনই সুযোগ পাই বাইরে গিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করি এবং তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য উদ্বুদ্ধ করি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত বাহিনী নিয়োজিত আছে সেটা অনেক বেশি। আমরা বিজিবি থেকে শুরু করে র্যাব, পুলিশ এদেরকে মোতায়েন করা হয়। প্রত্যেকটি কেন্দ্রে 22 জন ফোর্স নিয়োজিত থাকে, তার মধ্যে 6-7 জন থাকে অস্ত্রধারী লোক। এই যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো তো নির্বাচনের আগের ঘটনা।
নির্বাচন যখন হয়, প্রচার প্রচারণা থাকে, তখন কোন মুহূর্তে কিভাবে তারা হঠাৎ করে উত্তপ্ত হয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলে, সেগুলোর জন্য তো আসলে কেউই প্রস্তুত থাকে না। সেগুলো সবই ক্রিমিনাল অফেন্স, এবং সেই ক্রিমিনাল অফেন্সের এগেনস্টে ক্রিমিনাল আইন যেটা আছে, ফৌজদারি আইন, সে অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ এবং প্রশাসন সেগুলো দেখছে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে। তারা যার যার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা যথেষ্ট ভূমিকা রাখছে, আমি বিশ্বাস করি। আগামীকালকে তো দ্বিতীয় দফা ভোট 835টা ইউপিতে, কিন্তু আপনারা এত জায়গায় গেছেন, এত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে, তারপরে ভোট যুদ্ধটা না হয় এটাকে কেন বন্দুক যুদ্ধ হচ্ছে? 23 জন মানুষ মারা গেছে, আপনারা দুঃখ প্রকাশ করছেন, বলছেন বিব্রত। তাহলে ব্যর্থতার দায়গুলো কে দিবে? প্রার্থী সমর্থকরা আবেগী, কিন্তু তাদেরকে দমানোর দায়িত্ব আইন শৃঙ্খলা, তারা কেন পারছে না? আমি তো বললাম, এগুলো তো যখন একটা ঘটনা ঘটে তখন তো আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের অজান্তে ঘটে বা তাদের অনুপস্থিতি ঘটে যায়। তো সেটা এত বড় একটা নির্বাচন যজ্ঞ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নির্বাচনে অংশগ্রহণ করে একটা ধাপে, সেখানে এই আসলে আমি প্রথমেই বলেছি যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার একমাত্র উপায় হলো যারা ভোটের সাথে সম্পৃক্ত থাকেন তাদের সহনশীলতা। সুতরাং এটা দায় দায়িত্ব প্রশাসনকে দেওয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া অথবা নির্বাচনকে দিয়ে দিলে হবে না। এটা তাদের দায় দায়িত্ব, বা তারাই যে দায়ী এ কথা বলার কোনো সুযোগ নেই। অনেকগুলো ঘটনা ঘটে একেবারেই এলাকা ভিত্তিক, ওই কাজী বংশ, খান বংশ অথবা চৌধুরী বংশ, তালুকদার বংশ, এরকম হয়। রাস্তার এপার ওপার এরকম হয়। তারপরে নিজ দলীয় কোন্দল হয়, পূর্ব শত্রুতামূলক হয়। এই কতগুলো ঘটনার বিশ্লেষণ করে আমরা যা দেখেছি, সেগুলো প্রায় প্রত্যেকটাই বলেছে যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরনো শত্রুতার জের হিসেবে ঘটনাগুলো ঘটে। তো সেই অবস্থানে আছে। তো সেগুলোতে আমরা তো তাদেরকে অনুরোধ করি এই পরিস্থিতি যাতে তারা সৃষ্টি না করে। আর যেটা ঘটে যায় সেটার জন্য তো ফৌজদারি ব্যবস্থা হয়। তো দায় দায়িত্ব এখন কাকে দেব? আমার তো মনে হয় যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদেরই বেশি সহনশীল ভূমিকা যদি থাকে, তাহলে আর আমাদের এত আইন শৃঙ্খলা বাহিনীর লোকের দরকার হয় না, আমাদের এত তৎপরতার দরকার হয় না। ভোট হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে আপনারা কোনো বার্তা দিয়েছেন কি, দিচ্ছেন যে তারা তো দলীয় প্রতীকে ভোটগুলো হচ্ছে? এবং স্যার একই সাথে স্থানীয় এমপি মন্ত্রীরা তারা তাদের প্রভাব বলয় ধরে রাখার জন্য বা তৈরি করার জন্য তারা এই ধরনের কাজগুলো তাদের মাধ্যমে বেশি হচ্ছে, তাদেরকে বিশেষ করে সতর্কতা। হ্যাঁ, সেটাও গেছে। সেটাও গতকালকে বা তার আগের দিন বোধহয় আমাদের সচিব একটা চিঠি দিয়েছেন। সেখানে স্থানীয় সুশীল সমাজ, যারা নির্বাচনের প্রার্থী তারা, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেন, তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং নির্বাচন পরিচালনা যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে তারা এই বৈঠক করা, আলোচনা করা এবং মত বিনিময় করার জন্য তাদেরকে আমরা একটা অনুরোধ করেছি। সেটা হয়তো কাজ শুরু হয়ে গেছে আরও আগেও। এর আগেও আমরা এলাকায় যখন গিয়ে মিটিং করেছি তখনও তাদেরকে কথা বলেছি যে স্থানীয় লোকজনের সাথেই এই কোনো সংঘাতমূলক পরিবেশ সৃষ্টির কোনো সংবাদ পাওয়া গেলে তাদের তদন্তের মাধ্যমে অথবা যাতে তাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে তাদের মাধ্যমে খবর কালেকশন করতে হবে, এবং যদি এরকম কোনো উৎকণ্ঠাজনিত কোনো অবস্থা থাকে সেখানে মোকাবেলা করার জন্য তাদের বলা আছে। তো আমার মনে হয় এই পর্যায়ে একজন কমিশনার বলুন। আপনারা কে বলবেন? একজন বলেন। আমি আছি সামনে, আমি বলতেছি। রফিক সাহেব বলুক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্যে। চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল তথ্যচিত্র প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর জীবন কর্ম। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন। কালজয়ী পুরুষ বাঙালির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জীবনকর্ম পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয়। এছাড়াও ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মরণে সিলেটে শুরু হয়েছে ডিজিটাল তথ্যচিত্র প্রদর্শনী। এতে স্থান পেয়েছে 30টি ডিজিটাল স্ক্রিনে 1000-এরও বেশি স্থির ও তথ্যচিত্র, যার মাধ্যমে তুলে ধরা হয়েছে কালজয়ী দুই মানুষের জীবনকর্ম। এছাড়াও এসব তথ্যচিত্রে উঠে এসেছে ৭১-এর গণহত্যা ও ভারতের স্বাধীনতা। এমন আয়োজনে খুশি সিলেটবাসী।
ভারতের সাথে যে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়, বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেটা অসাধারণ। সবসময় গল্প শুনেছি, আজকে ছবি দেখে বা ডিজিটালাইজড এই বিষয়টা দেখে খুব ভালো লাগছে। এ ধরনের প্রদর্শনী বিভাগীয় শহর ছাড়াও ছড়িয়ে দিতে হবে গ্রামাঞ্চলে, তবেই পরবর্তী প্রজন্ম জানতে পারবে বঙ্গবন্ধুকে আর বাংলার ইতিহাসকে। এটা তো ধরো শহরভিত্তিক হলো, শহরের ছেলেমেয়েরা দেখলো, গ্রামের ছেলেমেয়েরা তো দেখতেছে না, তো সেই ব্যবস্থা যদি করা হয় আমার মনে আরো ভালো হবে। এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশন। এসব অনুষ্ঠানের আয়োজক হতে পেরে খুশি তারা। ডিজিটাল প্রদর্শনী, ইন্টারঅ্যাক্টিভ, ইয়াং জেনারেশন এটা লাইক করবেন, ওনারা জানতে পারবেন নিজের ইতিহাস, আমাদের ইতিহাস। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলছে প্রদর্শনী, যা শেষ হবে 15ই নভেম্বর। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।